লাগে তো স্বর্ণের মতন, দেখতে দেওয়া যাবে স্বর্ণের মতনই। এই যে ইন্ডিয়া কয়েন উঠছে, আমি হাতে নিয়ে দেখলাম এটি 5 রুপির পয়সা। এই দেখেন, এই যে একটা কানের দুল স্বর্ণের মতনই দেখে। এই যে মনে করেন এই তাবিজ, তালা উঠছে তালা। এই দেখেন কত 5 টাকা কয়েন, 2 টাকা কয়েন, 1 টাকা কয়েন পাইছি। 10,000 টাকা পর্যন্ত ইনকাম করছি একদিনে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি ঢাকার বাবুবাজার ব্রিজের ওপরে। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গি মিশে আছে। এই বুড়িগঙ্গা মিশেছে ঢাকার শরীর ও সত্তায়, জীবন ও জীবিকায়। অগণিত মানুষ নানা পেশায় নিয়োজিত শুধুমাত্র বুড়িগঙ্গা নদীকেই কেন্দ্র করে। নদী পারাপারের মাঝি, বিভিন্ন জলযান পরিচালনার জন্য লোকলস্কর, টার্মিনাল ঘিরে দোকানপাট, হরেক রকম পণ্যের ফেরিওয়ালা, ভাসমান হোটেল, রেস্টুরেন্ট সহ আরও কত রকম পেশায় যে মানুষ জড়িয়ে আছে তার শেষ নেই। কিন্তু এমন সব কমন আয়ের উৎস ছাড়াও বুড়িগঙ্গা নদীতে কিছু মানুষ জড়িয়ে আছে অন্যরকম এক পেশায়, যে পেশার আইডিয়াটাকে আমরা আউট অফ দ্য বক্স বলতে পারি। অর্থাৎ এ পেশা সম্পর্কে আমাদের অনেকেরই হয়তো জানা নেই। আবার নদীকে ঘিরে এমন একটি পেশা থাকতে পারে সেটিও হয়তো আমাদের চিন্তার বাইরে। শত শত বছর ধরে নীরবে বয়ে চলা বুড়িগঙ্গার নিচে লুকিয়ে থাকা বহু শতাব্দীর রহস্য উদ্ঘাটনই যেন এদের কাজ। একটি শক্তিশালী বিশেষ চুম্বক আর কয়েক হাত লম্বা রশি বা দড়ি হলো এদের ব্যবসার মূল যন্ত্র। ব্যাস, এতেই নদীর তলদেশ থেকে উদ্ধার হয় পড়ে থাকা সোনা, রূপা, লোহা এবং দেশ বিদেশের পয়সা। 300-400 থেকে শুরু করে 1000-10,000 টাকা পর্যন্ত প্রতিদিন ইনকাম হয় এক একজনের। এ এক অদ্ভুত পেশা। স্বাভাবিক নিয়মে নদীতে যেখানে জাল ফেলে মাছ ধরার কথা, সেখানে এরা ধরছে ধাতব বস্তু। আমার আজকের ভিডিও এই পেশা ও পেশার মানুষকে নিয়ে। নদীর পাড় ধরে পেঁচানো দড়ি হাতে যে ছেলেটি হেঁটে আসছে, ওর নাম মোহাম্মদ ইমামুল হাসান। সেই আজকে আমাদের গল্পের নায়ক। বুড়িগঙ্গা নদীর তলদেশের পলিতে পড়ে থাকা, নদীতে হারিয়ে যাওয়া রহস্যময় ও দামি নানা রকম ধাতব বস্তু উদ্ধার কর্মযজ্ঞের প্রধান ব্যক্তি ইমামুল হাসান নিজের নৌকায় উঠে বসে প্রথমেই হাতে থাকা দড়ির ভাঁজ খুলে ব্যবহার উপযোগী করে নিল। এই দড়ির এক প্রান্তেই বাঁধা আছে প্রমাণ সাইজের এক চুম্বক। নৌকাটা বৈঠা দিয়ে বেয়ে তীর থেকে একটু দূরে নিয়ে গিয়ে স্টার্ট দেয়া হলো শ্যালো ইঞ্জিনের। যেতে হবে দূরে, উজানের দিকে। আমরাও নৌকায় চড়ে বসলাম। মিনিট 10 নদীর উপর দিয়ে চলল আমাদের নৌকা। বাবুবাজার ব্রিজ পার হয়ে কিছুটা গিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল ইমামুল। এরপর দড়ির যে প্রান্তে চুম্বক বাঁধা, সেটি ছুঁড়ে মারল নদীতে। এভাবে নৌকার দুই পাশ থেকে 2টি চুম্বক নদীতে ছুঁড়ে মারা হলো। এবার ভাটির দিকে ফিরতে নৌকার ইঞ্জিন আর স্টার্ট দেওয়া হলো না। বড় বৈঠা দিয়ে বেয়ে বেয়েই যেতে হবে। মিনিট 5 গিয়ে নদীতে ফেলা চুম্বক দুটি উঠানো হবে। এই সময়টায় কথা হলো ইমামুল হাসানের সাথে। ভালো আছেন ভাই? ভালো আছি। আপনার পুরা নাম কি? মোহাম্মদ ইমামুল হাসান। কত বছর ধরে এই পেশায় আছেন? 2 বছর ধরে করি। এই নৌকাটা কার? আমার নিজের। এই কাজে কিভাবে আসলেন? এই পেশা আসছি কিভাবে, সদরঘাটের কাম শেষ হয়ে গেছে। আগে তো মনে করেন সদরঘাটে আমরা কলা নামাতাম ডলার দেওয়া। এরপর মনে করেন যে পদ্মা সেতু ভাইয়া সব গাড়ি লাইন হয়ে গেছে, গাড়ি লাইনে সব কলা হয়ে ওখানে এলাকা মনে করেন অনেক কাম করি। বর্তমানে আজকাল লাইন লইছি এবার উপর ওয়াশঘাট, বর্তমানে ওই কামও করি এই কামও করি। এর আগে আপনার পরিচিত কেউ কি এই কাজ করতো? হ্যাঁ,
হ্যাঁ আমার পরিচয় একদিন ছিল, না এমনি চাচা চাচা কই। কারো কাছে শেখেন নাই? না না, আমি এই কাম একলা একলা আছি। কথার এই পর্যায়ে সময় হলো চুম্বক তোলার। ইমামুল দক্ষ হাতে দড়ি ধরে টানছেন, আর আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি প্রথম থ্রুতে নদী থেকে কি ওঠে তা দেখার জন্যে। এই যে টেকা টেকা, এই যে 2 টাকা, এই যে 2 টাকা, এই যে 1 টাকা, এই যে তাবিজ। তাবিজ? তাবিজ কেন নদীতে? এই যে মানুষেরা বান মেরা ফেলায় তাবিজটি জালে কাটে লাগে। তাবিজ দিয়ে বান মানে মানুষকে জাদুটোনা করে তাবিজ ফেলে দেয় নদীতে? হ্যাঁ, বান মেরা ফেলায়। এই টানতে টানতে হাত শক্ত হয়ে গেছে গা, হাতের চামড়া শক্ত হয়ে গেছে গা। এই দেখেন, এই যে একটা কানের দুল। এটা কি স্বর্ণের? না, এটা হলো স্বর্ণের না, স্বর্ণের মতনই দেখে। এই 2 টাকা কয়েন। আপনি কি কখনো স্বর্ণ পেয়েছেন? না, আমি স্বর্ণ পাই নাকি, আমি রূপার চেন পেয়েছি। কতটুকু? ওই তো 1 ভরি। এরপর ইমামুল একে একে দেখাতে থাকলো তার চুম্বকে আটকে যাওয়া সবকিছু। এই যে লোহা পাইছি, লোহা। এই যে 1 টাকা কয়েন, এই যে 1 টাকা কয়েন, এই যে স্পিকারের চুমুক, এই যে তালার চাবি, এই যে মানুষেরা বান মেরা তাবিজ ফেলায়। এখানে এসে দেখলাম প্রচুর বান মারা তাবিজ। এর কারণ কি? এগুলো কারণ কি, ওই যে কবিরাজ আছে না, এতে মনে করেন মানুষের বান মেরা ফেলায়। এটি এই যে 5 টাকা কয়েন। আপনি নদীর কোথায় কোথায় চুম্বক ফেলেন? সোয়ারিঘাট যাই, এ বাবুবাজার বীরজাহানি যাই, গাবতলি যাই, ঠিক ঠিকানা অনেক জায়গায় যাই, বইরে পর্যন্ত যাই। এখন জায়গা পরিবর্তন করে আবার নতুন জায়গায় ফেলা হবে চুম্বক। এজন্য ইমামুল নৌকার ইঞ্জিন চালিয়ে আরেকটু সামনের দিকে গেল। কিছু দূর গিয়ে আবার নদীতে ফেলা হলো চুম্বক। আচ্ছা হাসান, নদীতে এত লোহা আসে কোথা থেকে? যারা বাড়ি খায় না, লোহা পরে এলো। আবার মনে করেন আমরা যদি খোঁজ পাই কোন জায়গায় পড়ছে, এটা মনে করেন একটা আইডিয়ালে চুমুক ফেলাই, উপর আল্লাহ যদি মনে করেন ভাগ্যেরা হয়তো বাজে, আনলে বাজে না। প্রতিটা কাজেরই তো একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনার এই কাজটার সিস্টেম কি? আমি প্রথমে ইঞ্জিনিয়ার দিয়া ওজন মুড়া যাই, আমরা চুমুকটা ফেলাই, ডাইনে একটা ফেলাই, বা একটা ফেলাই, সামনে একটা ফেলাই, 3টা চুমুক ফেলাই। আমি আস্তে আস্তে ওজন মুড়াতে বাড়ি মুড়া যাই। বাড়ি মুড়াতে যা মনে করেন যদি আমার চুমুক বাজে গেছে গা, তা মনে করেন উঠালে যদি মনে করেন বড় জিনিস বাজে, তা মনে করেন নৌকা থামে জায়গা। আর যদি কিছু জিনিস না বাজে, তা আস্তে 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 বাড়ি মুড়ে যেতে থাকে। আমি এখন ওজন মুড়াতে আসা, এখন আছি বাড়ি মুড়াই। এখন উঠাবো আমি, দেখেন কি পাই। আচ্ছা, এই যে শক্তিশালী চুম্বক, এগুলো কোত্থেকে কালেক্ট করেন? আমি মনে করেন আমার এক বাইরে থেকে কিনছি চুমুক। এটা ওই সামনেটা কিনছি এলো 3900 টাকা দিয়া, আর এটা কিনছিলাম 2600 টাকা দিয়ে, আর এটা কিনছিলাম 3000 টাকা দিয়ে। এই কাজ করে প্রতিদিন কত টাকা আয় করেন? অনেক টাইম মনে করেন 2000 কাম করি, অনেক টাইম মনে করেন 500 টাকা কাম করি, আর অনেক টাইম মনে করেন 800, 900, 1000 এরকম কাম করি। বাইকে মিলা দেয় তো মনে করেন 10,000, 20,000 টাকা পাই। এবার সময় হলো নদী থেকে চুম্বক তোলার। দেখা যাক এইবার কি কি পাওয়া যায়। এই 2 টাকা কয়েন, এই যে তাবিজ, এই যে লোহা। আমরা যেটা লোহা বাজে না বড় বড়, ওইটা মনে করেন টিউবওয়েলে কন্ট্যাক্ট করে নিয়ে আসি যে আমাদের এখানে একটা লোহা বাজছে অর্ধেক। যদি মনে করেন 10,000 টাকা হয়তো মনে খরচাপাতি বাদ দিয়া যা হয় অর্ধেক নিই। এই যে মনে করেন এই তাবিজ, এই যে লোহার করা, এই তাবিজ, এই যে তাবিজ, এই যে লোহাটা খোলা রেখে দিই, এই জালে গাড়িটা রেখে দিই। যে মানুষটা বান মারে ওই মানুষের শরীরে কেমন লাগে কোন, আর যে বানটা মারে মরণটা অমনি মরে। একটা মানুষের যেরকম কষ্ট দেবো, আল্লাহ ওরকমই কষ্ট দিব না। যা ভেবেছিলাম তেমন কিছু পাওয়া গেল না। এবার অন্য পাঁচটা দেখার পালা। এই যে শিখ, এই যে টাকা 2 টাকা কয়েন, এই যে মুখা মোট 15 টাকা উঠছে, এই যে বাত্তির মুখ, এই 1 টাকা কয়েন, এই যে কলম, এই যে সেফটি পিন। আপনারা এইসব লোহা বিক্রি করেন কোথায়? এই বিক্রি করে বই তোলা, ওখানে দোকান আছে, দোকানে বিক্রি। এইসব লোহা লক্কর কত টাকায় বিক্রি করতে পারেন? লোহা হইলো 55 টাকা দেয়, আবার অনেক টাইম মনে করেন 50 টাকা দেয়, যেটা আমি যা রেট হয়। অনেক 8 টাকা উঠছে, এই যে আরো 2 টাকা উঠছে। এখানে আর তেমন কিছুই পাওয়া গেল না। লোহা মনে করেন নাই, টানতে কিচ্ছু নাই। আমার মতন কত মানুষ টানে।
হাসান বলছিলেন এখন এখানে অনেক মানুষই এই পেশায় জড়িয়ে আছে। প্রতিদিন বুড়িগঙ্গা নদীতে চুম্বক টানা হয়, যার ফলে নদীর নিচে পড়ে থাকা বড় ধাতব বস্তু আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। তবে ভাগ্যের উপর নির্ভর করে প্রতিদিন ৩-৪ ঘন্টা পরিশ্রম করলে নদী কাউকেই খালি হাতে ফেরায় না, এটাই বিশ্বাস হাসানের। কখন কাজে আসেন? ফজরের টাইমে আমি নামাজ পড়া 10-11টা থেকে জায়গা, এরপর মনে করেন যদি কোনো কাজ থাকে তো কাজ করি, আমরা বাসায় ঘুমায় থাকি। আছে বুড়িগঙ্গা নদীর উপর, চলছে বুড়িগঙ্গা নদীর তলদেশে পড়ে থাকা ধাতব বস্তু উদ্ধারের কাজ। অনেকটা ভাগ্য পরীক্ষা করার মতোই ব্যাপার। আজকের দিনটা ইমামুল হাসানের ভাগ্য কতটা সুপ্রসন্ন তা কাজ শেষে বোঝা যাবে। এবার যেদিকে চুম্বক ফেলা হলো সেদিক দিয়ে বেশিরভাগ নৌকা নদী পারাপার করে। আবার দেখলাম অনেক মানুষ গোসলও করছে। দক্ষ হাতে দড়ি টানছেন ইমামুল। প্রতিবার চুম্বক টানার আগে আমরা সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করি এবার দামি কিছু পাওয়া গেল কিনা এই আশায়। তালা উঠছে, তালা অনেক কি তালা উঠছে। এই যে তালা দেখেন, এই যে মাসে কাইটা কুইটা তালা ফেলায় না, এই তালা একদিনে 20 কেজি তালা পর্যন্ত পেয়েছি। এক চুম্বকে 20 কেজি উঠছিল, 5 টাকা কয়েন উঠছে। একদিনে সর্বোচ্চ টাকা ইনকাম করছি, 10,000 টাকা পর্যন্ত ইনকাম করছি একদিনে। ওই দিন লোহা পেয়েছিলাম বড় একটা, ওই বলগের সুকান আছে না, সুকান যে আল্লা যে ঘুরাই যার সারে 1 লাখ উঠেছি। কিনারে ছিল তো ওটা মনে করেন নৌকে বাস ফেলা লাদ দিয়ে আবার চরকির মতন লাদ দিয়ে উঠেছি। আমরা 6 ভাই 1 বোন। বাকিরা হইলো একজন হইলো লঞ্চে ফিটার, আরেকজন হইলো সর্দি থাকে, আরেকজন হইলো ট্রলারের কাজ করে, আরেকটা ছোট ভাই আছে প্যান্টের কাজ করে। এই যে 3 টাকা উঠছে, এই যে ইন্ডিয়া কয়েন উঠছে, ইন্ডিয়া কয়েন উঠছে। বাহ, বুড়িগঙ্গায় দেশি পয়সার সাথে এবার পাওয়া গেল ভারতীয় পয়সা। আমি হাতে নিয়ে দেখলাম এটি 5 রুপির পয়সা। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, আমাদের হাতে বেশি সময় নেই। হাসান আরেকবার নদীতে চুম্বক ফেলল, দেখা যাক ভাগ্যে কি আছে। এই যে ভাই এমএটিসিএম পুরো স্বর্ণের মতন, স্বর্ণের নিকেল বয়স এটা, এটা উপরে দেখতে দেওয়া যায় পুরো স্বর্ণের মতনই। আমার স্বর্ণ দেখলে চিনি ভাই, না স্বর্ণ না, এটা লাগে তো স্বর্ণের মতন, না স্বর্ণের মতন লাগে। বাসায় যা দেবো, এটা কি এর তলে রেখে দিই। এটা গলার চেইনটা স্বর্ণের নাকি ইমিটেশনের আমরা কেউ শিওর হতে পারলাম না। আল্লাহ যদি খোলাতে খুলবো, এর দাম লাখখানি টাকা আছে। যদি স্বর্ণ হয়ে থাকে আগে দিয়ে বাসায় নিয়ে যা দেখি, পাশে যদি আল্লাহ কিছু মিলাইনি, যদি স্বর্ণ তৈরি চলি, আর যদি ইমিটেশন হয় তাহলে মনে করেন কপাল খারাপ। অনেকক্ষণ ধরে নদীর নিচ থেকে টেনে তুলে আনা বিভিন্ন জিনিসপত্রের এবার হিসাব করার পালা। 2 টাকা কয়েন দেবো, মাঝে রেলে যায়, ওই নিয়ে ওই 8 টাকা ভাড়া, 2 টাকা করে বেড়া করে দেয় পাংতি, আর 5 টাকা কয়েন মনে করেন হোটেলে দিয়ে দিই। এই দেখেন কত 5 টাকা কয়েন, 2 টাকা কয়েন, 1 টাকা কয়েন পেয়েছি। এই দেখেন এখানে কত দেবো, 200 টাকার মতো নেবো। হ্যাঁ একটা পাইছিলাম মহিলাকে ব্যাগে, একটা বাচ্চাকে মোজা ছিল, মোজার ভিতরে 5,000 টাকা ছিল, 5,000। 2-3 মাস মতো মনে হয়েছিল। টাকা গন্ধ তো মনে করেন মারাত্মক গন্ধ, টাকার গন্ধ হালকা মনে করেন 75 ছিল। আমি যে আবার মনে করেন ওটি সুন্দর করে শুকায়া পাটে পাটেছে, বাসায় নিয়ে যে শুকায়া ওটা আবার মনে করেন মধ্যে লেগে গেছি। 5,000 দিছে 4,000। ঢাকার বুড়িগঙ্গা এক সময় ছিল প্রমত্তা টলটলা নদীর পানি। ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গাকে বলা হয়ে থাকে ঢাকার প্রাণ। টেমসের তীরে যেমন লন্ডন, সেইনের তীরে প্যারিস, দানিউবের তীরে বুদাপেস্ট, তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা। বুড়িগঙ্গা নদী থেকে অদ্ভুত এক অভিজ্ঞতা নিয়ে ফিরছি। অতীত ইতিহাস বলে এই নদীটির জোয়ার ভাটার রূপ দেখে অভিভূত হয়ে পড়েছিলেন মোগলরা। বুড়িগঙ্গার এই রূপ স্থায়ীভাবে উপভোগ করতে মোগলরা চলে আসেন ঢাকায়। 1610 সালে বুড়িগঙ্গার তীরে স্থাপন করেন ঢাকা নগরী। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই নগরীকে আরেকটু রাঙিয়ে দিতে রাতে নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন মোগল সুবেদার মোকারম খাঁ। আবার বর্ষাকালে এই নদী তীরের জনপদকে জলমগ্ন ভ্যানিস নগরীর সঙ্গে গুলিয়ে ফেলতেন অনেক ইউরোপিয়ান বণিক।
এমনকি গত শতাব্দীর 50-এর দশকেও বুড়িগঙ্গার স্বচ্ছ পানি ঢাকার সেই আদি জনপদকে বিনামূল্যেই ভ্যানিস দেখার ব্যবস্থা করে দিত। সাপের মতো এঁকে বেঁকে চলা, টইটুম্বর জল উপচে পড়া বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে লিখেছিলেন এই চরণ চারটি। ভারী কাজের বোঝাই তরি কালের পারাবারে, পাড়ি দিতে গিয়ে কখন ডোবে আপন ভারে। তার চেয়ে মোর এই কখানা হালকা কথার গান, হয়তো ভেসে বইবে স্রোতে, তাই করে যাই দান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার এই 4টি চরণ লিখেছিলেন বুড়িগঙ্গায় বসে। নদী বহমান, নদী চলমান, নদী জীবন্ত। নগরায়ন, শিল্পায়ন, আধুনিকায়নের নামে দখল আর দূষণে যেন এ নদীর মৃত্যু না হয়। তাহলে নদী হত্যাকারী হিসেবে ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না। বুড়িগঙ্গার তীর থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।